মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে। মোদির মন্তব্য, তারই প্রতিক্রিয়ায় এবার রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন এক আইনজীবী। তাহলে কি গ্রেফতার হচ্ছেন মমতা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই মমতা ব্যানার্জির উপরে বারে বারে নানান ধরনের কিন্তু অ্যাকশন নিচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের অত্যাচারে এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে এমন আলটিমেটামও কিন্তু দেওয়া হয়েছে। এর পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ঘেরাও করে কিন্তু বিজেপির নেতাকর্মীরা নানান ধরনের হামলাযজ্ঞ চালিয়েছিল। কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে? কত দ্রুত গ্রেফতার হচ্ছেন শুভেন্দুর জালে ধরা পড়ে? বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। সেই সঙ্গে কেঁপে উঠেছে মোদির মসনদ। তারই প্রতিক্রিয়ায় এবার রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন এক আইনজীবী। তাহলে কি গ্রেফতার হচ্ছেন মমতা? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এমন বিস্ফোরক মন্তব্যের জেরে এবার মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় বিরোধী দলীয় এই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। যদি প্রয়োজন পড়ে এখানে আমরা চাটাই পেতে তার পরবর্তীতে এখানে বসে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো আঘাত পড়তে আমরা কিন্তু দেব না। হঠাৎ করে সন্ধ্যে 7টার পরে কোনো প্রায়র নোটিশ ছাড়াই কেন 20 বছরের যে ছায়াসঙ্গী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, যারা যেই 3 জন ছিল সেই 3 জনকে হঠাৎ করেই কেন সরিয়ে নেওয়া হলো? গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় 3 ঘন্টার নোটিশের মধ্যে সেই ময়দানে তার সাথে কণ্ঠ মেলানোর জয় বাংলা বলার জন্য এত সংখ্যক কর্মী জমায়েত হয়ে গেছিল, সেই জিনিসটা দেখেই কি তারা ভয় পেয়েছেন? বারবার একটা কথা বলবো যে সংবিধান বিরোধী কোনো কাজ আমাদের কোনো ব্যক্তিরই করা উচিত নয়। সেখানে দাঁড়িয়ে আপনি যার কথা বললেন শুভেন্দু অধিকারী আজকে আমাদের এই বাংলার সিএম, আর বাংলার সিএম মানে প্রত্যেকটা ব্যক্তিরই তো সিএম। সেখানে কাউকে যদি উনি হুমকি দেন সেই জিনিসটা রাজ্য রাজনীতিতে গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। বারবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের সিএম, 3 বারের সিএম। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ মনে করছে এইভাবে ভয় দেখাবে। বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। বিগত 5 বছর আইএসএফ বামদের জোটে সংযুক্ত মোর্চার হয়ে আমি একা লড়াই করেছিলাম অ্যাসেম্বলি হাউসের মধ্যে। এবারে বামেদের পক্ষ থেকে বিধায়ক এসেছেন, আমি আছি, কংগ্রেস আছে, আরো যারা আছে, তারা যে প্রকৃত বিরোধী হয়ে যে লড়াই করা দরকার সেই লড়াইটা আমরাই দেবো। যেভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূলে বাছাই হচ্ছে, মনে হচ্ছে যেন 90% তৃণমূল ভালো ছিল, 10% খারাপ ছিল। দেখুন, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এমনও অভিযোগ আসছিল যে তাদেরকে রুম দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে ভালো তৃণমূল তৈরি হয়ে খারাপ তৃণমূলকে দূরে সরিয়ে দিয়ে নাকি একটা ব্লক তৈরি করেছিল। এটা নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছে, কোর্ট এখনো কোনো এ বিষয়ে স্টে দেয়নি। অর্থাৎ সেই ঋতব্রত বাবুই এখন বিরোধী দলনেতা হিসাবে ভূমিকা পালন করছে। তখন আমরা অনেক আগে বলে এসেছি, যখন বিজেপি ক্ষমতায় আসলে তখনও বলেছি, আজকেও বলছি, বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। আমরা বিগত 5 বছর আইএসএফ বামদের জোটে সংযুক্ত মোর্চার হয়ে আমি একা লড়াই করেছিলাম অ্যাসেম্বলি হাউসের মধ্যে। এবারে বামেদের পক্ষ থেকে বিধায়ক এসেছেন, আমি আছি, কংগ্রেস আছে, আরো যারা আছে, তারা
যে প্রকৃত বিরোধী হয়ে যে লড়াই করা দরকার সেই লড়াইটা আমরাই দেবো। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট সুইচ করার জন্য তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস তিনি একটি চিঠি দিয়েছেন, আর যাতে এই অ্যাকাউন্ট কেউ ব্যবহার না করতে পারে এই মুহূর্তে। এটা হচ্ছে বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, এটা বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে আমি আগামী দিনে ভালো তৃণমূলের নাম লিখাতে চাইছি, আমি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূলকে টাইট দিতে চাইছি। যে কাণ্ড ঘটিয়েছে সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেড করে দিয়েছিল, বেশিকে নিয়ে এসে যে অস্থিরতার পরিবেশ তৈরি করেছিল সেটার থেকে বাঁচার জন্য একটা রাস্তা, এটা মাত্র। এবং অরূপ বিশ্বাস তিনবার হাজিরা এড়িয়ে গেলেন। এই চিঠিটি গতকাল প্রকাশ্যে এলো এবং আজকে তিনি হাজিরা দিতে গেলেন। আমি তো আপনার প্রশ্ন করার আগেই তো আমি বললাম, এটা যেভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূলে বাছাই হচ্ছে, মনে হচ্ছে যেন 90% তৃণমূল ভালো ছিল, 10% খারাপ ছিল। তাই 10% তৃণমূল খারাপ থাকার জন্য এত বড় নির্বাচন করার দরকার ছিল। 90% ভালো ছিল, তারা অনেকে আগেই বিজেপিতে জড়িয়ে। অনেক আছে আস্তে আস্তে এক্সপোজ হবে। তৃণমূলের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে যে অরূপ বিশ্বাসকে তারা 5 তারিখে ট্রেজারারের পদ থেকে সরিয়ে দিয়েছে, অথচ অরূপ বিশ্বাস এই চিঠি লিখলেন 12ই জুন এবং 16ই জুন ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কে কবে করেছে না করেছে সেটা তো তৃণমূলের অভ্যন্তরীণ পলিসির ব্যাপার, আমি জানি না, সেটা বলতেও পারবো না। তুই সরিয়ে থাকে তারা চ্যালেঞ্জে যাবে এর এগেনস্টে। দেখুন, ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিকিউরিটির কি রকম নর্মস অ্যান্ড কন্ডিশন আছে আমি বলতে পারবো না। আমি কোর্টে লড়াই করে সেন্ট্রাল আর্মস ফোর্স নিয়ে ঘুরি, তাদের কিছু প্রোটোকলের মধ্যে আছে সিকিউরিটি যারা প্রোভাইড করে আমাদেরকে, ম্যাক্সিমাম 6 মাস, সে পিএসও বলুন বা কনস্টেবল বলুন বা এএসআই বলুন বা এসআই বলুন, যে লেভেলের অফিসার থাকুক না কেন, ম্যাক্সিমাম 6 মাস আমার কাছে থাকে। 6 মাস পরে পরে চেঞ্জ হয়। আর এবার এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কি প্রোটোকলের মধ্যে আছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু একজন পিএসএ চেঞ্জ করে দিয়েছে বলে এটা বিশাল কিছু হয়ে গেছে, এটা নিয়ে চর্চা আমি বেশি করতে চাই না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু শুধু মুসলিমদের দিয়ে সুখ হারিয়েছে এমনটা নয়, হিন্দুরাও কিন্তু ব্যাপক দৌড়ের ওপরে রয়েছে। এক কথায় জনসেবার জায়গায় কিন্তু জনমনে আঘাত সৃষ্টি করেছে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। কি ঘটতে যাচ্ছে এদের কপালে, বিস্তারিত জানবো রিপোর্টে। ভারত পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র মনে করা বাট জিরো ইনফ্লুয়েন্স যে দেশ, তার নাম হচ্ছে ভারত। যারা মনে করেন তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল কান্ট্রি, ইনফ্যাক্ট দে আর নট, এটা বারবার বলছি। তার অনেকগুলো প্রমাণ আছে, তার এখন একটা প্রমাণ দিতে চাই কেন ভারতের ইনফ্লুয়েন্সকে মানুষ গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। খুদ ভুটানের মতো রাষ্ট্র মনে করে দিস ইজ এ বুলশিট, ক্র্যাপ, বুল ক্র্যাপ। আপনারা জানেন যে ভারতের টয়লেট সমস্যা, অর্থাৎ স্যানিটেশন প্রবলেম একটা মেজর প্রবলেম। পৃথিবীতে একটা দোহত দরিদ্র দেশও এমন নজিরবিহীন কর্মকাণ্ড বা বিবেকহীন লজ্জাস্কর কাজ করে না যারা ভারতীয়রা করেন। ভারতে খোলা জায়গায় পায়খানা করা এটা একটা জাতীয় আপনার অভ্যাস। আপনি শুধু এটা ভারতে না, ভারতের বাহিরে কানাডাতে শত শত ঘটনা সোশ্যাল মিডিয়াতে কানাডিয়ানরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের পার্কে ভারতীয়রা পায়খানা করেছেন ওপেন জায়গায়। আমেরিকাতে ঘটেছে, ইউরোপের অন্যান্য জায়গাতে নিয়মিত এই ঘটনাগুলো ঘটে, যা সোশ্যাল মিডিয়াতে এগুলো আসে। আপনারা জানেন, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন হাজার হাজার লক্ষ লক্ষ রিপোর্ট পাবেন ভারতীয়দেরকে এই হয়েছে সেই হয়েছে, প্রস্রাব করতে দেখেছেন। গত কয়েকদিন আগে দেখলাম ট্রেন মাত্র আসছে, সেই ট্রেনটা মাত্র থামছে, সেখানে লাইন ধরে প্রস্তাব করতেছেন প্ল্যাটফর্মের মধ্যে। পায়খানা তো আছেই। এই ঘটনাটা কতটা বিব্রতকর এবং বিপজ্জনক আমাদের জন্য লজ্জার বাংলাদেশ হিসেবে। উই আর ব্রাউন কালার পিপল। অনেকে মনে করে আমরাও ভারতীয় কিনা, যদিও আমেরিকাতে মানুষ আমাকে মনে করে আমি আসলে স্প্যানিশ। আই ডোন্ট নো ওয়াই, সম্ভবত আমাকে স্প্যানিশের মতো লাগে। তো এটা একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে আমাকে প্রায় সময়, বাই দ্য ওয়ে। সো এবং এটা কারণটা হলো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যে রিপোর্টটা দিয়েছেন সেটা হচ্ছে যে পৃথিবীতে এই যে কোটি কোটি শত কোটি মানুষের মধ্যে ভারতে only 39% households have toilets, আপনার facilities. Can you believe that, ladies and gentlemen? অর্থাৎ 61% households অথবা গৃহস্থালী যেখানে টয়লেটের কোনো ব্যবস্থাই নেই, তাহলে এরা কি করবে? এবং ভারতীয়রা তারা অভ্যাসটা এমন ভাবে হয়েছে ভারতের, সবাই না,
যে তারা খোলা জায়গা পায়খানা না করলে তারা পায়খানা করতে পারেন না, বিষয়টা এমন ভাবে দাঁড়িয়েছে। এটা আমার বক্তব্য নয়। এজন্য মানুষ মনে করে ভারতে যে একটা টয়লেট ঠিক করতে পারে না তারা ইনফ্লুয়েন্স দেখায় কিভাবে, মানে বিষয়টা এভাবে। ও বাই দ্য ওয়ে, যদিও পৃথিবীতে আর কোনো দেশে ইনফ্লুয়েন্স থাকুক বা না থাকুক, একটি দেশে তাদের ইনফ্লুয়েন্স আছে রাজনীতিতে সব জায়গাতে, তার নাম হলো আমাদের সোনার বাংলাদেশ। বুঝছেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। কেন? কারণ পৃথিবীতে রাজনীতিতে, সংস্কৃতিতে, মানে খেলা জগতে পৃথিবীতে এমন দাসী তৈরি করতে পারে না ভারত যা বাংলাদেশে তৈরি হয়েছে, বাই জিন তৈরি হয়। আমি জানি না কেন এগুলা, বাই দ্য ওয়ে। সো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, আমরা এটা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।